হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? জীবনে ভালো কোনো অপরচুনিটি আসে আর সেই অপরচুনিটিস গুলো যে অলওয়েজ সোজা পথ বয়ে আসবে তার কোনো মানে হয় না। তার কারণ অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েও একটা মানুষ যখন বড় কোনো একটা অপরচুনিটি পায় তখন ইউনিভার্স তার সামনে অনেক রকম প্রবলেমস ক্রিয়েট করে দেয়। তা যে সব সময় তা কিন্তু নয়। তবে এটা আমার ক্ষেত্রে হয়েছে। বড় কোনো একটা অপরচুনিটি পেলাম, তবে সেই অবধি আমাকে পৌঁছাতে হয়েছে অনেক রকম বাধাকে পেরিয়ে। তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার দিদি নাম্বার 1 এর সেট অবধি পৌঁছানোর গল্প, যে আমাকে সেদিন কি কি ফেস করতে হয়েছে আর প্রতি একটা বাধাকে হার মানিয়ে আমি ওখানে পৌঁছে গেলাম। তো দিনটা ছিল লাস্ট শুক্রবার, অর্থাৎ 21শে নভেম্বর। সময় তখন অলমোস্ট 12টা এবং আমার স্কুলের লাস্ট পিরিয়ড চলছিল। তখন আমার কাছে হঠাৎ করে কল আসে, দুটোর মধ্যে আপনাকে আমাদের সেটে পৌঁছাতে হচ্ছে কারণ আপনার শুটিং আছে। এবং ওইটুকু কনভারসেশন আমি বুঝতে পেরে গেছিলাম যে এটা হলো আমার হাড়োয়া দিদি নাম্বার 1 অডিশনের ফলাফল। তবে বিষয়টা হলো আমার কাছে একটু চাপের, তার কারণ ওনারা নাকি বৃহস্পতিবার একদিন আগে আমাকে কল করেছিলেন এবং কলটা ধরেছিল আমারই একজন টিম মেম্বার। আর যেহেতু সেই টাইমে আমরা আমাদের ফানি কন্টেন্ট শুট করছিলাম, ওরা কলটাকে কোনো একটা র্যান্ডম কল ভেবে আমাকে জানায়ও নি এবং আমারও আর ফোনটা দেখা হয়নি। তো এটা ছিল সম্পূর্ণ আমাদের মিস্টেক। তারপরে ওনারা আমাদেরকে গাইডলাইন দিলে এক্স্যাক্টলি ঠিক কি কি আমাকে ক্যারি করে নিয়ে যেতে হবে, যেটার মধ্যে ছিল আমার স্লিপার, স্যান্ডেল অথবা 5টা আলাদা ধরনের শাড়ি। যেহেতু আমি শাড়ি তেমন উইয়ার করি না, আর সত্যি কথা বলতে আমার ওয়ার্ড্রবে এই শোতে যাওয়ার মতো তেমন কোনো শাড়ি ছিল না, এবং যে কটাই ডিজাইনার কালেকশনস আমার কাছে ছিল তা এই শো এবং আমার পার্সোনালিটির ক্ষেত্রে একটু বেশি গর্জিয়াস হয়ে যাচ্ছিল। তবে সেখানে দাঁড়িয়ে যদি একটা দিন আগে আমি এই কলটার ব্যাপারে জানতাম তো ডেফিনেটলি আমি কয়েকটা শাড়ি পারচেস করে নিতাম। আমি ওখানে যে কটাই শাড়ি নিয়ে গেছিলাম অতিরিক্ত গর্জিয়াস হওয়ার কারণে এই আলিয়া ভাট ইন্সপায়ার্ড শাড়িটা ওনাদের কাছে পারফেক্ট মনে হলো। তো সেটা দিয়ে ওনারা আমাকে ড্রেসিং করান এবং মেকআপের দায়িত্বটা থাকে সম্পূর্ণভাবে ওনাদের। এবং আমাকে কিছু জুয়েলারি নিয়ে যাওয়ার কথা বলা হয়, যেগুলো আমার শাড়ির সাথে ম্যাচ করেছে ওনাদের কথা মতো আমি সেগুলোই ওয়্যার করেছি। ড্রেস নিয়ে কি প্রবলেম হয়েছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। পারিবারিক যে প্রবলেমটা আমি ফেস করেছি এবার সেটা আপনাদেরকে আমি জানি না আমার এই কথাগুলো শুনে আপনাদের মনের মধ্যে অনেক রকম মন্তব্য আসতেই পারে। তবে সেদিন আমি চেয়েছিলাম আমার মা, পাপা, হাজবেন্ড, ভাই, আমার প্রতি একটা টিম মেম্বার্স আমার সাথে, আর সবকিছু যেটা আমাদের মন চায় সেটাই যে হবে তা তো নয়, আর তেমনটা হয়ওনি। আমি বহুদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি যে আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটাতে আমার পাপা কখনোই সাপোর্ট করেন, আর ওই দিনটাও ঠিক তাই হলো। যখন আমি আমার বাবাকে জানাতে আসলাম যে আমি এত বড় একটা অপরচুনিটি পেয়েছি, নানান ধরনের মন্তব্য করে আমার সাথে এবং মায়ের সাথে ফাইটিং করে। আর সেই দিনেই বুঝতে পারলাম যে আমার পাপা এক্স্যাক্টলি কি চাইছিলেন। উনি চাইছিলেনই না যে আমি এই মঞ্চ অব্দি পৌঁছাই, আর তার কারণ হলো আমি এখন একটা কুয়ারি মেয়ে না, বিবাহিত মেয়ে। এই শোতে যাওয়ার পরে যদি কোনো রকম সিচুয়েশনস ক্রিয়েট হয় আমাদের লাইফে, আর আমার শ্বশুর বাড়ির দিক দিয়ে যদি কোনো প্রবলেম হয়, তো আমরা বিলং করি মাইনরিটি কমিউনিটির থেকে, ইন দ্য সেন্স ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে, সেই ক্ষেত্রে কোনো প্রবলেমে উনি আমার সাথ দেবেন না। তো যাই হোক, পাপার এই চিন্তাধারাটা আমাকে প্রচুর ভেঙে দিয়েছিল। বাট এখন এই মুহূর্তে আমার এইসব কথায় কোনো রকম কান দেওয়ার মতো সময় ছিল না, এই টপিকে কোনো রকম রিয়াক্ট করাটা আমার এই মুহূর্তে উচিত নয়। ওই জন্য লেট গো করে আমি বেরিয়ে পড়লাম। তবে এর মধ্যে যখন পাপা দেখলেন আমাকে দিয়ে হচ্ছে না, উনি অনেক রকম ডিমোটিভেশনের কথা এই ইন্ডাস্ট্রিটাকে নিয়ে আমার হাজবেন্ডকে বলে ডিমোটিভেট করতে চাইলেন। আর সেটাও যখন সাকসেসফুল হয়নি, মার উপরে অনেকটাই প্রেশার আসলো এবং আমার ভাইয়ের ভূমিকাটা পুরোপুরি ভাবেই শূন্য ছিল। ও তখন এই সিচুয়েশনে কি রিয়াক্ট করতে হবে না বুঝে গাড়ি বার করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর তখন মাত্র আমি নিয়েছিলাম আমার চোখের কয়েকটা পানির ফোঁটা এবং গোটা লাইফ ধরে আমার সেলফ মোটিভেশনের গল্পটাকে নিয়ে গাড়িতে উঠলাম, রওনা দিলাম। এতগুলো সিচুয়েশনস কে পার করে ঠিকই বেরিয়ে গেছিলাম নিজের লক্ষ্যের দিকে। তবে রাস্তায় দেগঙ্গা ক্রস করতেই না করতে অতিরিক্ত টেনশনের কারণে মায়ের স্টার্ট হয়ে গেছিল ভমিটিং। তবে এই দিনের বিষয়টা ছিল সম্পূর্ণ অন্যরকম, তার কারণ দেগঙ্গা থেকে আমাদের ডেস্টিনেশন অলমোস্ট 7 থেকে 8 বার বমি করে এবং মায়ের পুরো বডিতে হয়ে যাচ্ছিল প্রচুর সোয়েটিং। তাতে খুব ভালো করেই বোঝা যাচ্ছিল মায়ের ব্লাড প্রেশার অনেকটাই হাই হয়ে গেছে। আর তার একমাত্রই কারণ ছিল বাড়ি থেকে বার হওয়ার সময় ঠিক যেই সিনটা ঘটেছে তার উপরে ভিত্তি করে। মানে আপনারা ভাবতে পারছেন আমি এরকম বড় একটা শোতে যাচ্ছি, শোতে গিয়ে আমি কেমন পারফর্ম করব, কি কি হতে পারে, কি কি হবে, আমি নতুন কিছু এক্সপিরিয়েন্স করব, এই সমস্ত নিয়ে ভাবার কোনো সময় পাইনি। বাট এট লাস্ট আমাদের ডেস্টিনেশনে পৌঁছিয়ে মাকে যতটা ফার্স্ট এড দেওয়া পসিবল আমরা সেটা মাকে পৌঁছে দিলাম। আজকে আমাদের লোকেশনের পাশে যেহেতু আমাদের কিছু রিলেটিভসরা থাকেন এবং আমার টিম মেম্বার্স ও মান্নানের হেল্পে মম কিছুক্ষণ স্টেবল হওয়ার পর আমি অলমোস্ট 3:30-এর দিকে পৌঁছে গেলাম ডিআরআর স্টুডিও রাজারহাটে, যেখানে আমার পৌঁছানোর কথা ছিল দুপুর 2টা। সেখানে দাঁড়িয়ে আমি অনেকটাই লেট করে ফেলেছিলাম, বাট আমার মমের এই কন্ডিশন দেখে ওনারাও আমাকে কিছু বলেননি। ওখানে ঢুকতে না ঢুকতে আমাদের লাঞ্চ কমপ্লিট করে ড্রেস আপ এন্ড মেকআপ কমপ্লিট করে আমাকে সেট অব্দি পৌঁছে দিল। সবাই খুবই ভালো খেলেছে। তবে যেহেতু আপনারা অনেকেই জানেন যে আমি বাংলা পারি না, বাংলা বলা এবং লেখাটা আমার কাছে খুবই চাপের হয়ে যায়, আগের তুলনায় পড়তে অনেকটাই পারি। সেই ক্ষেত্রে একটু ট্রাই করেছিলাম যাতে বাংলা কোয়েশ্চেন্স গুলোকে অ্যান্সার করতে পারি। তবে সেই দিন আমার জীবনের যা সিচুয়েশন ও কন্ডিশন আমাকে ওখানে পৌঁছে দিয়েছিল, বড় একটা মঞ্চে গিয়ে আমার ব্রেন পুরোপুরি ভাবে নাম হয়ে গেছিল এবং আমাকে প্রশ্ন করা হচ্ছে, আমি উত্তর দিচ্ছি আর এক। তা
তাছাড়া যেহেতু আমার হাজবেন্ডের একটু হলেও পজেসিভ মেন্টালিটি ছিল, সেই জায়গায় যখনই কোনো একটা মেল মেকআপ আর্টিস্ট এসে আমার ফেসে ট্যাপ দিচ্ছিল, আমি ভয় নার্ভাস হয়ে মান্নানের দিকে তাকাচ্ছিলাম। এবং বাড়ি থেকে বার হওয়ার টাইমে পাপা এই জগৎ নিয়ে যেসব কথাগুলো হাজবেন্ডকে বলেছে, সেগুলো আমাকে বারবার ভাবতে বাধ্য করছিল। এবং মা যেহেতু সেটের অডিয়েন্সে আসতে পারে, বাইরে রেস্ট করছিলেন, সেটাও ছিল আমার কাছে অনেক বড় একটা মনের দুর্বলতা। এবং ওনাদের গাইডলাইন্স মেনে একটু ডান্স, একটু আনন্দ ফুর্তি করতে হয় বলেই করা হয়েছে। আদারওয়াইজ আমার মনের মধ্যে সেদিন কোনো রকমই এক্সাইটমেন্ট ছিল না। আমি ওখানে ফিজিক্যালি প্রেজেন্ট হলেও আমার মেন্টালি ছিল টোটালি বাইরের দুনিয়া। আর ঠিক এই কারণে অন্য কন্টেস্টেন্টদের হয়তো অতটা ভালো আমি খেলতে পারি, তার কারণ ওরা সবাই মেন্টালি খুবই ফ্রেশ ছিল। তবে আমি যে নিজের চেষ্টায় এই মঞ্চ অব্দি পৌঁছাতে পেরেছি, আমার কাছে, আমার মায়ের কাছে এবং আমার হাজবেন্ডের কাছে অনেক বড় বিষয়। আমার টিম মেম্বার্সটাও খুবই খুশি হয়েছিল আমাকে ওখানে দেখে, এবং ওরা সবাই আমাকে মন থেকে খুবই থ্যাঙ্কস জানিয়েছে, তার কারণ আজকে আমার কারণে ওরা এত বড় একটা সম্মানের জায়গায় যেতে পেরেছে। তো আমাদের লাইফের প্রতি একটা সিচুয়েশন আমাদেরকে কিছু না কিছু শিখিয়ে দেয়। আজকেও এই সিচুয়েশনে আমি অনেক কিছু এখান থেকে শিখে এসেছি, যেটা আমার নেক্সট লাইফের জন্য খুবই লাভবান। তো ফাইনালি শুট কমপ্লিট, গিফটস নেওয়া কমপ্লিট, এন্ড রাতও অনেকটা হয়ে গেছে, আর আমরা রওনা দিচ্ছিলাম বাড়ি। তবে বাড়ি ফেরার পথে মার শরীর আবারও খারাপ হয়ে গেছে, যে কারণে বাড়িতে আসার সাথে সাথে ডক্টর ডাকতে হলো। এবং ডক্টর সাজেস্ট করেছিলেন নার্সিং হোমে নিয়ে যাওয়ার কথা বা হসপিটালে নিয়ে যাওয়ার কথা। মা একান্ত ভাবে কোথাও যেতে চাইনি, সেই কারণে মায়ের গোটা ট্রিটমেন্টটা বাড়িতেই হলো। সারা রাত মমের স্যালাইন চলেছে, আর উপরওয়ালার দোয়ায় মা এখন বেটার আছে। তবে এই দিনে এখানে পৌঁছানোর টাইমে যে বিষয়গুলো আমাদের সাথে ঘটেছে, সেটাকে ভুলে একটু স্বাভাবিক হতে আর একটু টাইম লেগে যাবে। তো আশা করছি আমার এই ভিডিওটার দ্বারা আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, এবং অনেকেরই অনেক প্রশ্ন ছিল আমার এই শোতে যাওয়া নিয়ে। তো আশা করছি এর মধ্যে অনেকগুলো আপনাদের মনের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। বাই বাই এভরিওয়ান। আবারও দেখা হবে আমাদের অন্য একটি ব্লগে।